না হয় 24,99,000 টাকা খরচ করেছি, তাই বলে কি আমার আসনে যারা ছিল তারা কি সেই সমমান ব্যয় করেছে? সুতরাং আমি মনে করি এই সংস্কারটা 1 নম্বর সংস্কার হওয়া উচিত যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনটা হওয়া দরকার। পাশাপাশি নির্বাচনের লোকবল বাড়ানো দরকার, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার। আর এখানে দলীয় কোনো লোকজন যাতে নির্বাচন কমিশনে নিয়োগ না পায়, নিরপেক্ষ লোক, বিদ্বান মানুষ, জ্ঞানীগুণী মানুষ যেন এই নির্বাচন কমিশনটা পরিচালনা করেন। আপনারা দেখবেন যে যখন ভোট হয়, ভোটের পরে আমরা কি করি দেখি, খরচ দেই হলো মাত্র 24,99,000, 90,000 এইরকম কিন্তু খরচ দেখায়। কিন্তু আদৌ কি আমরা এই খরচটা করি? বিগত নির্বাচনগুলোতে মানুষ কোটি কোটি টাকা খরচ করেছে, কিন্তু এটার একটা সীমা নির্ধারণ করা উচিত আমি মনে করি। নির্বাচন কমিশন সংস্কারকে প্রধানকে আমি এই আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে বলবো যে নির্বাচনী ব্যয়ের একটা লিমিট করা দরকার, যেন কালো টাকার প্রভাব এখানে না পড়ে, মানুষ যেন সঠিকভাবে তারা কাজ করতে পারে। এবং আরেকটি বিষয় দেখবেন যখন আমেরিকাতে নির্বাচন হয়, ইউরোপ কান্ট্রিগুলোতে নির্বাচন হয়, এমপি নির্বাচনে আপনি দেখবেন যে একটি স্টেজে সবাই বক্তব্য দেয়। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কিন্তু একটি স্টেজ করা হয়, সেখানে কিন্তু যার যার কথা সে বলে, ডেমোক্রেটিক পার্টি কথা, লিবারেল পার্টি কথা বলে। কিন্তু আমাদের দেশে এটা হয় না। নির্বাচন কমিশনকে বলবো যে এরকম একটা ব্যবস্থা করা হয়, 2টা উপজেলা মিলে একটা আসন, সকলে প্রার্থী, বিএনপির কে, জাতীয় পার্টির কে, জামাতের কে, নাগরিক কমিটির কে, ছাত্রদের, বৈষম্যবিরোধী ছাত্রদের কে, এটা যেন একটা স্টেজে হয়। তাহলে তারা কি করলো, ওই উপজেলায় তাদের 1 ঘন্টা করে তারা বক্তব্য দিল, তাদের নির্বাচনী ইস্তেহার কি, তারা নির্বাচিত হলে দেশের জন্য কি করবেন, এলাকার জন্য কি করবেন। আসুন আমরা আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা আশা করি, কারণ আগামী বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমূল্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি শক্তিশালী বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমার প্রশ্ন শেষ জি হয়নি। জি বলুন। আমার একটি প্রশ্ন হচ্ছে, আপনি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দাবি করেছেন। জি। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটা চাই। জি। কিন্তু আওয়ামী লীগ হচ্ছে এদেশের বড় একটি নিবন্ধিত রাজনৈতিক দল, রাইট। যারা কিছুদিন আগেই ক্ষমতাচ্যুত হয়েছে জি। চুপের মুখে। জি। এখন আন্তর্জাতিক অঙ্গন থেকে কতটুকু আশা করবেন তাদেরকে বাদ দিয়ে নির্বাচন? আপনাকে ধন্যবাদ, আপনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আসলে নিবন্ধনকৃত দলগুলো বাদ তো আমরা কেউ দিতে পারবো না, কেউ পারবে না। হ্যাঁ, একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সে সরকারটা পালিয়ে গেছে, তার বিচার হতে পারে, কিন্তু তার নিবন্ধন বাতিল, তার রাজনীতি নিষিদ্ধ, এগুলো কিন্তু আমরা সুনাগরিকেরা আশা করি না। আমি মনে করি এই দেশের আমি একজন সুনাগরিক, তাদের বিচার হবে, তাদের আমরা তাদের বিচার হতে পারে আইনের আওতায়, কিন্তু একটি দলকে বাতিল করে দেওয়া, বাতিলের পক্ষে আমরা কেউ না। আমরা চাই যে নিবন্ধিত তথ্য রাজনৈতিক দল রয়েছে তারা যেন নির্বাচনের একটা সুযোগ পায়। আর যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে তার তো বিচার হবেই, খুন গুম হত্যা মামলা এগুলো তো তাদের বিরুদ্ধে আছেই, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এদের বিচার তো জনগণ করবে। এবং বর্তমান যে সরকারটি আছে, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, তিনি একজন নোবেল লরিয়েট মানুষ, এবং বিভিন্ন সংস্কার আপনারা দেখতেন কমিশন গঠন হয়েছে এবং তারা কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি যে বাতিলের পক্ষে নয়, হ্যাঁ, বাতিলের পক্ষে আমরা নই। আমরা চাই যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল যেন নির্বাচনে আসতে পারে, যারা দোষ করেছে, যারা অপরাধ করেছে, তাদের বিচার হবে। লাস্ট প্রশ্ন, আপনার কাছে এক কথায় উত্তর দিবেন, আপনি কি সংস্কার পূর্ব নির্বাচন চান নাকি নির্বাচন পূর্ব সংস্কার? আসলে সংস্কার করার পরেই তো নির্বাচন আমরা চাই, সংস্কার করার পরেই কিন্তু আমরা নির্বাচনটা চাচ্ছি। হ্যাঁ, বলুন। এই 24-এর যে স্বাধীনতা, বাক স্বাধীনতা যেটাকে বলা হয়, আর 71-এ ছিল এই মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটা একটা রাষ্ট্র স্বাধীনতা। তো এই বাক স্বাধীনতায় আপনি নিজেকে কতটুকু স্বাধীন মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেখেন, বিগত 17 বছর যে সরকারটি ছিল তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ ছিল, খুন গুম হত্যা থেকে আরম্ভ করে অনেক অভিযোগ ছিল। তো এই ছাত্ররা, বৈষম্যবিরোধী ছাত্ররা, আপনি দেখুন 1971 সালে কিন্তু দেশ স্বাধীন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদের দেশের লোককে চাকরি দিত না, পশ্চিম পাকিস্তানে আমাদের বরাদ্দ কম ছিল,
এই বৈষম্যের কারণে কিন্তু 1971 সালে যুদ্ধ হয়েছিল এবং বিগত টাইমেও কিন্তু বৈষম্য সৃষ্টি হয়েছিল। এই বৈষম্য সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু একদলীয় নির্বাচন, একতরফা নির্বাচন, তারপরে ইয়া করা, মানুষকে খুন গুম হত্যার মধ্যে ভয়ভীতি দেখানো, এটা ছিলই বলে কিন্তু এই ছাত্ররা কিন্তু একটি আন্দোলন করেছে বৈষম্যের বিরুদ্ধে এবং তারা একটি জয় নিয়ে এসেছে। আমি এই ছাত্রদেরকে অভিনন্দন জানাই এবং স্যালুট জানাই, কারণ এই তরুণরাই আগামী দিনে এই দেশটাকে গড়বে ইনশাআল্লাহ। বেশ কয়েকদিন যাবৎ সারজিস আলম এবং হাসনাত তারা বিভিন্ন ইস্যুতে আপনার আলোচনায় আসছে যে তারা আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছেন, এমন কিছু। আপনি কি মনে করেন? আসলে অনেকজন অনেক কথাই বলছে। হাসনাত সার্জিস তারা নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি আমাদের স্নেহ রয়েছে, ভালোবাসা রয়েছে। তারা আসলে তারা আগে কি ছিলেন এটা আমরা দেখব না, আমরা আশা করব তারা যেন বর্তমান সংস্কারগুলো এবং জনগণের পক্ষে কাজ করে, দেশ ও জনগণের পক্ষে কাজ করার জন্য আমি তাদেরকে এখান থেকে আহ্বান জানাই।